গুজরাটের ম্যানচেস্টার আহমেদাবাদ সত্যিই আমাকে মুগ্ধ করেছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে ইতিহাসের পাতা সব জায়গাতেই এই শহর একটা প্রশংসার ছাপ রাখে। তাই চলুন আমার চোখে আহমেদাবাদ শহর ঘুরতে। নমস্কার বন্ধুরা, আহমেদাবাদ শহর থেকে প্রত্যেককে স্বাগত। আজকের পর্বে থাকবে আহমেদাবাদ শহরে কিছু ঘোরার বিখ্যাত জায়গা, মোট সারাদিনে আমাদের কত খরচা হলো তার বিস্তারিত বিবরণ, সঙ্গে থাকবে খরচা কিভাবে কমানো যায় তার সম্পর্কে একটা ছোট্ট আলোচনা। পৌঁছে গেছি সায়েন্স সিটিতে। এই তো সামনেই টিকিট কাউন্টার। এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে। আমরা অবশ্য 349-এর প্যাকেজটাই বুক করেছিলাম। এন্ট্রান্স গেটের সামনেই ম্যাপ পাওয়া যাচ্ছে। যারা আমাদের মতো এখানকার লোকাল নয় তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল। চলুন একের পর এক দেখতে শুরু করি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সায়েন্স সিটির প্ল্যানেট চার্চের মধ্যে। চলুন ঘুরে দেখি কি আছে এখানে। এখানে পৃথিবী সম্পর্কিত সমস্ত রকমের তথ্য পাওয়া যাবে, যেমন জঙ্গল কীরকম, জঙ্গলে থাকা প্রাণী সম্পর্কেও তো মডেল আপনারা কিন্তু এখানেই পাবেন। আমরা ছোটবেলায় তো ডাইভার্সিটির কথা পড়েছি, কিন্তু বাঁদর থেকে কিভাবে আদিম মানুষ আর আদিম মানুষ থেকে কিভাবে বর্তমান মানব হলো এখানে খুব সুন্দরভাবে মডেল আকারে চোখে দেখা যাবে। সামনে তো আমরা দেখতেই পাচ্ছি প্রাক ঐতিহাসিক যুগের ডাইনোসরকে। তবে এখানে যে শুধু জীবন এবং অরণ্য এই পোর্শনটাই নয়, এখানে কিন্তু বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি যেমন আর্থকোয়েক, ভলক্যানো, আরও অনেক কিছু এখানে আছে। এই সেকশনে মোট 4টে ফ্লোর আছে। এক একটা ফ্লোরে এক এক রকমের জিনিস, যেমন একটা ফ্লোর হচ্ছে বায়োডাইভার্সিটি নিয়ে, একটা ফ্লোর হচ্ছে বিভিন্ন সায়েন্টিস্ট তারা আর্থের উপর কী কাজ করেছেন এবং তার রেজাল্ট কী ছিল তার উপরে, একটা ফ্লোরে হচ্ছে পৃথিবীতে কি কি পাওয়া যায় তার উপরে। আর সবকটা ফ্লোর ঘুরে নিয়ে আমরা চলে গেলাম 4D অ্যানিমেশন দেখতে। তারপর বেসমেন্টে কোল মাইন্স এক্সপিরিয়েন্স করতে চলে গেলাম। 4D এক্সপিরিয়েন্স একটা অসাম এক্সপিরিয়েন্স। মানে চোখে না দেখলে এটাকে কেউ কখনো এক্সপ্লেন করতে পারবে না। যদি কখনো আহমেদাবাদে সায়েন্স সিটিতে আসেন, আমি অবশ্যই রেকমেন্ড করবো যে একবার অন্তত 4D ভিডিওগুলো মানে অ্যানিমেশনটা একবার দেখার জন্য। এবারে আমরা দেখবো অ্যাকোয়াটিক গ্যালারি। এই জায়গাটা আপনাদেরকে ভাষায় বলে কখনোই এক্সপ্লেন করতে পারবো না। মেরিন লাইফ যে কীরকম সেটা এখানে না এলে কখনোই চোখে এক্সপিরিয়েন্স করা যেত না। বিভিন্ন রকমের মাছ, বিভিন্ন রকমের প্রাণী। একটা মাছ বা একটা প্রাণী কখনো সেকেন্ড রিপিটেশন নেই, এবং প্রত্যেকটা মাছের সায়েন্টিফিক নেম এবং সমস্ত কিছু খুব ডিটেল এখানে আলোচনা করা আছে। পুরো অ্যাকোয়াটিকের সেরা জিনিসটা কিন্তু এই পেঙ্গুইনকে দেখেই আমার লেগেছে। দুটো ফ্লোরের অ্যাকোয়াটিক সেকশন দেখে নিয়ে আমরা চললাম পরবর্তী সেকশন রোবোটিক্স দেখতে। ঢুকেই আমাদের ওয়েলকাম হয়েছিল রোবোটিক ড্যান্স দিয়ে। এগিয়ে দেখলাম রোবটরা নিজেদের মধ্যেই ফুটবল খেলছে। রোবটে রোবটে যুদ্ধ কখনো শুনেছেন? এখানে না এলে কিন্তু এগুলো সব মিসই করবেন। এইসব কারবারগুলো দেখতে দেখতে পেয়ে গেছিল আমার খিদে। আবার শুনলাম পাশে রোবোটিক ক্যান্টিন আছে যেখানে রোবট সার্ভ করে, তাই চলুন আপনারও সঙ্গে। খাবারটা তো অর্ডার দেওয়া হয়ে গেছে, দেখা যাক রোবট বাবা যেমন কিভাবে আমাদেরকে খাবারটা পৌঁছে যাচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যত রোবোটিক্সের উপর ডিপেন্ডেন্সি আসবে আমাদের, তত হয়তো পারফেকশনিস্ট হবে, কিন্তু ধীরে ধীরে কিন্তু কর্মহীনতা আস্তে আস্তে আরো বাড়বে। এটা কিন্তু যেমন আশীর্বাদ, ঠিক সেরকম একটা অভিশাপ।
দেখুন কিভাবে রোবট আমাদেরকে খাবার দিয়ে যাচ্ছে। একদম পারফেক্ট, 8 নম্বর বলেছিল, 8 নম্বরই খাবার। থ্যাংক ইউ। 100 টাকার বিনিময়ে কেনা আইসক্রিম খেয়ে ওলা করে ঝট করে বেরিয়ে পড়লাম পরবর্তী স্পটের উদ্দেশ্যে। পৌঁছে গেছি দাই হরি স্টেপওয়েল। ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাওয়া যায় 15 শতক নাগাদ গুজরাটে এরকম অনেকগুলো স্টেপওয়েল খনন হয়েছিল। তার মধ্যে দাই হরি স্টেপওয়েল হচ্ছে অন্যতম। 1485 খ্রিস্টাব্দে সুলতান বারজেস্টের শাসনকালে দাই হরি এই স্টেপওয়েলটি খনন করেন। এর গায়ে অনেকগুলো সংস্কৃত লিপিও পাওয়া যায়, যেটা এর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে থাকে। যেহেতু গুজরাট হচ্ছে উষ্ণপ্রধান এলাকা, তাই ঠান্ডা জলের উৎস হিসাবে এবং পুরনো দিনের পর্যটকদের বিশ্রামের জন্য এই জায়গাগুলো কিন্তু খুবই জনপ্রিয় ছিল। স্টেপওয়েল কথাটার বাংলা মানে যেরকম কুয়ো, সেরকম গুজরাটিতে এর নাম হচ্ছে কিন্তু ভাব। দাই হরি স্টেপওয়েল দেখার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য এখানে লাগে না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অটো ওয়ার্ল্ড ভিন্টেজ কার মিউজিয়ামের ঠিক সামনে। চলুন সংগ্রহশালাটা ঘুরে দেখি। অটো ওয়ার্ল্ড কার ভিন্টেজ মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে মাথাপিছু 100 টাকা, এবং ফটোগ্রাফির জন্য ক্যামেরার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। ভিডিওগ্রাফি করলে কিন্তু পার ক্যামেরা 1000 টাকা করে এখানে লাগে। প্রাণলাল ভোগিলাল নামে এক ব্যক্তি 1927 খ্রিস্টাব্দে গুজরাটের দাস্তান নামক এলাকায় 2200 একর জায়গার উপর এই মিউজিয়ামটি শুরু করেছিলেন, এবং 1987 সালে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই অটো ভিন্টেজ কার মিউজিয়াম স্থান পেয়েছিল। মিউজিয়ামটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি সর্বসাধারণের জন্য খোলা থাকে। এখানে প্রায় 112 রকমের গাড়ির কালেকশন আছে, যেখানে সব থেকে পুরনো গাড়িটা দেখলাম 1922 সালে, আর তারপর থেকে ডে বাই ডে 1957, 1962, 1964, 1947, 1930, এবং শুধু একটা দেশ নয়, ইংল্যান্ড, জার্মানি, ইউএসএ, ব্রিটেন, টার্কি, বিভিন্ন দেশের বিভিন্ন রকম গাড়ি এখানে দেখতে পাওয়া যায়। দেখুন কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অটো ভিন্টেজ কার মিউজিয়ামটা খুব ভালো করে ঘুরে নিয়ে অটো করে বেরিয়ে পড়লাম আজকে আমেদাবাদ শহরে আমাদের সর্বশেষ গন্তব্য, এবং আমেদাবাদ শহরে বর্তমানে খুব পপুলার একটা ডেস্টিনেশন, স্বর্গত প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত অটল ব্রিজ দেখতে। আমরা ঢুকতে চলেছি, অটল ব্রিজের দিকে এগোচ্ছি। অটল ব্রিজে ঢোকার জন্য প্রত্যেকের ক্ষেত্রে এন্ট্রি ফি হচ্ছে মাথাপিছু 30 টাকা করে বড়দের জন্য, এবং ছোটদের ক্ষেত্রে মাথাপিছু 15 টাকা করে। আমেদাবাদ শহরকে এক্সপ্লোর করার জন্য বেস্ট উপায় হচ্ছে ওলা অটো। অনেকে অবশ্য গাড়ি ভাড়াও নিতে পারেন, সেক্ষেত্রে খরচা পড়ে মোটামুটি 2500 থেকে 3000 টাকা পার ডে। আমরা প্রথম দিকটায় ওলা ক্যাব বুক করেছিলাম, যেক্ষেত্রে দুপিঠে খরচা পড়েছিল একবার 350 টাকা, আরেকবার পড়েছিল 735 টাকা, এবং যখন দুবার ওলা অটো করলাম সেক্ষেত্রে খরচাটা 150 আর 250-র মধ্যে নেমে এসেছিল। অটল ব্রিজের উপর থাকার মোট সময়সীমা হচ্ছে 30 মিনিট। শেষের পথে বিদায়বেলায় মন তো অবশ্যই ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু আবার ঠিক সেরকমভাবেই বাড়ির টানে মন যেন উত্তাল হয়ে উঠেছে। অনেক কিছুই বাকি থেকে গেল সময়ের অভাবে, তবে ম্যাক্সিমাম যতটা সম্ভব আমাদের পক্ষে কভার করা, সেটা কভার করার চেষ্টা করেছি। এটা আমাদের প্রথম ব্লগ, ভুল ত্রুটি তো অবশ্যই হবে, কাজ না করলে কখনো কাজের ভুল ত্রুটি ধরা যায় না।
চেষ্টা করব আগামী দিনে আরও ভালোভাবে আপনাদেরকে ঘোরানোর। সঙ্গে থাকবেন।